পরিবারের অভাব অনটনের মধ্যে বেড়ে ওঠা সেলিম রেজা ডালিম। অভাবের কারণেই লেখাপড়া করতে পারেননি তিনি। তাই তো বড় হয়ে সংসারের হাল ধরতে পাড়ি জমায় মালয়েশিয়াতে। মালয়েশিয়া দীর্ঘ 11 বছর কঠোর পরিশ্রম করেও ভাগ্যের উন্নয়ন করতে পারেননি তিনি। দেশে এসে আবারও লড়াই করতে হয় অভাবের সাথে। অভাবের মাঝেই একজোড়া কবুতর কিনেন 2600 টাকা দিয়ে। আর সেখান থেকেই শুরু হয় তার ভাগ্যের পরিবর্তন। কবুতরের খামার থেকেই সে আস্তে আস্তে গড়ে তোলে গরুর খামার। তার খামারে রয়েছে এখন ব্রাহ্মা সহ 31টি উন্নত জাতের গরু। এছাড়া মাছ চাষ করেও সে আজ সফল হয়েছেন। সবকিছু মিলে সে আজ কোটিপতি। শোনা যাক তার সাফল্যের গল্প। জি, আসসালামু আলাইকুম। আমি সেলিম রেজা ডালিম। আমার জন্মস্থান কৃষ্ণপুর গ্রামে। এটাই আমার জন্মভূমি। এই বাড়িটাই আমার জন্মভূমি। আমি 1979-তে জন্মগ্রহণ করি। তারপরে তো ছাত্র জীবন যেভাবে কেটে গেছে, যাই হোক এক পর্যায়ে আমাদের সংসারে খুব অভাব ছিল। অভাবের তাড়নায় হয়তো অনেক সময় আমরা লেখাপড়া করতে পারি নাই। তো আমি 1998 সালে 8 জুলাই মালয়েশিয়া গিয়েছিলাম। সেইখান থেকে মোটামুটি দীর্ঘ 11টি বছর সবাই আমরা পরিশ্রম করেছি, সব ভাই মিলিত। আমরা 4 ভাই একই দেশে ছিলাম, একই সঙ্গে কোম্পানিতে কাজ করেছি। এখন 10-11 বছর সেখানে অনেক পরিশ্রম করেছি। তো পরিশ্রম অনেকই করেছি, কোম্পানিতে অনেক দিন রাত চাকরি করেছি। তো ওইখানে তো অনেক পরিশ্রম করতে হয়। সকাল 8টায় ডিউটি ঢুকতে হয়, কোনো দিন রাত 12টায়, কোনো দিন 1টায়, কোনো দিন 2টায় বাইর হয়ে আসি। তো আমি যখন গিয়েছিলাম তখন টাকার এত মান ছিল না। এখন তো মালয়েশিয়াতে 20 টাকা বা 20.5 টাকা পাওয়া যায়। আমি যখন গিয়েছিলাম তখন 13 টাকা মান ছিল। সারাদিন রাত পরিশ্রম করেও তত ভালো কোনো কিছু করতে পারি নাই। যাই হোক, তো দেশে যখন আসার পরে কিছুদিন খুব বেকার ছিলাম। বেকার থাকার পরে সংসার বিয়ে শাদী করলাম। তারপরে তো সংসার চালানোটাই মানে কষ্ট হয়ে যায় এই পর্যায়ে। তো এক পর্যায়ে ভাবতাম যে যদি আমার হাতে 5টা লাখ টাকা থাকতো তাহলে মনে হয় আর জীবনে কোনো কিছু করে খেতে হতো না। কিন্তু দুঃখের বিষয় ওই মুহূর্তে এটা অ্যারেঞ্জ করা খুব কষ্টদায়ক ছিল। তো আমার অনেক ছোটোর থেকেই কবুতর পালার খুব শখ ছিল এবং আমি ইউটিউব চ্যানেল দেখেছি। বাইরের দেশে থাকতে ইন্টারনেট ছিল, তখন তো আমাদের দেশে ইন্টারনেটের এত প্রচলন ছিল না, ওইখানে ইন্টারনেটের প্রচলন ছিল। তো আমি ইউটিউব চ্যানেল দেখছি, তারা কবুতর পালন করছে। তো দেশে আসার পরও আমার খুব ইচ্ছা ছিল একজোড়া তো কবুতর কিনা যদি পালন করতে পারতাম। তো যাই হোক, আস্তে আস্তে আমি অনেক কষ্ট বিষ্ট করি কিছু কবুতর করছিলাম। কিন্তু কবুতরের দাম তো প্রচুর। আমি এক জোড়া কবুতর 1,20,000 টাকা জোড়াও কিনেছি সর্বোচ্চ। তো তারপরে আস্তে আস্তে আমি ফার্স্ট যেটা কিনেছিলাম আমার খুব মনে পড়ে, 2600 টাকা জোড়া আমি কিনেছিলাম। তো 2600 টাকা জোড়া দিয়ে যে কবুতরটা কিনেছিলাম, এটার বাচ্চা আমি বিক্রি করতে করতে মোটামুটি 28 থেকে 30,000 টাকা পর্যন্ত তার বাচ্চাই বিক্রি করি। তো দেখ আস্তে আস্তে নাটোর বনপাড়া থেকে আমাকে এক বড় ভাই আছে, আলিম ভাই, উনি আমাকে মোটামুটি হেল্প করতো কবুতর দিয়ে, বাকি দিয়ে এমনি ইয়ে করে। তো যাই হোক আস্তে আস্তে ইয়ে করতে করতে আল্লাহ ভালো করলে সংসার খুব ভালো চলা শুরু হলো। কবুতর উঠে কবুতরে খুব ভালো করেছি। করার পরে যখন কবুতর আবার দেখলাম লসে যাইতেছে, আমাদের বাংলাদেশ তো বুঝেন, মানে যখন যেটা করতে লাগে সবাই একত্রিতই করতে লাগে। তো যখন অনেকগুলা হয়ে গেল কবুতর, আস্তে আস্তে যখন আমি বুঝলাম যে লস, বা আমি অন্যান্য ব্যবসা যখন শুরু করলাম তখন দেখলাম যে একটু আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে ওইখান থেকে কিছু টাকা নিয়ে আসে আমার এইখানে, যেহেতু গ্রামে আমার কেউ থাকে না, আমার বাবা ছিল, সেও বিগত হয়ে গেছে, তার কবর এটা। তো এইখানে যখন কেউ থাকে না তখন মনে করলাম কিভাবে আসলে এইটা ধরে রাখা যায়, আমাদের তো এখানে কিছু আছে। এরপরে কবুতর বিক্রি করে নিয়ে এসে গরুর ফার্ম করলাম। গরুর ফার্ম করে আগে দুধের ফার্ম করলাম। তবে আমার একটা মামা আছে এখানে, আমিনুর, সে আমাকে খুব সহযোগিতা করেছে। তো আমি প্রথমে ভুল করেছি অনেকটাই। প্রথমে গাবি কিনেছিলাম। গাবি কেনার পরে গাবি তো আমি লস করতাম না, গাবি বাচ্চা দিয়েছে, দুধ দিয়েছে, সবই দিয়েছে, কিন্তু আমাদের এইখানে গোখাদ্যর দাম অনেক বেশি। আর আমাদের গোখাদ্যর তুলনায় আমাদের দুধ বিক্রি করে পড়তা হয় না। আমাদের দুধ এইখানে আমরা বিক্রি করি মাত্র 36 টাকা লিটার। আবার অনেক দিন ঘোষ আসে আসে না, এগুলা সমস্যা দেখা দেয়। এই কারণে দুধ বিক্রি করার নির্দিষ্ট কোনো জায়গা নেই না, আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নেই। আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নেই এবং আমাদের
পানি সম্পদ অধিদপ্তর থেকে যে আমাদেরকে হেল্প করা, তারা ওইভাবে আমাদেরকে হেল্প করে নাই। ফার্স্টে গরু কেনার পরে যখন আস্তে আস্তে দেখলাম গাবিতে একটু আমার জন্য লস হইতেছে, তো তখন আমি চিন্তা করলাম না, গাবি করব না। আমার মামা যে আমিনুর বললাম, উনি আমাকে বললো, মামা আপনি ব্রাহ্মা গরু কিনেন। তো ব্রাহ্মা গরু কি আসলে আমার জানা ছিল না। তো তখন মামার কাছ থেকে শুনে ব্রাহ্মাটা কেমন, মামার কাছে 2টা গরু ছিল। ফার্স্ট আমি 2টা গরুই কিনি। 2টা গরু কেনার পরে আমি 2টা গরু নওগাঁতে নিয়ে যাই, আমার বাসাতে রাখার। ওইখানে যে একটা ছোট্ট জায়গা ছিল, রাখছিলাম। রাখার পরে দেখলাম যে গরু 5-6 মাস পরে খুব মোটা তাজা হয়েছে। তো আমি ভাবলাম না, এটা করলে হয়তো লাভবান হওয়া যাবে। এরপরে এখানে তো আসা বড় আকারে ফার্ম করলাম। ফার্ম করে যখন আস্তে আস্তে 5টা 6টা 7টা 8টা 9টা গরু হয়ে গেল, মোটামুটি আমার ফার্মের বয়স 7 বছরের মতো হয়ে গেল। তো বিগত 2-3 বছর অতটা লাভের মুখ দেখতে পাই নাই। আমাদের এইখানে মানুষের দাম অনেক বেশি, তারপরে মানুষ পাওয়া যায় না, কাজের লোকের অনেক সংকট। আমার কাছে যারা এখন আছে তাদেরকে আমি বর্তমানে 10,000 টাকা মাস বেতন দিই 1 জনা। কতজন আছে এখানে? আমার কাছে এখন 3 জন আছে। 3 জন আছে, তাদেরকে আমি 10,000 টাকা করে দিই। আর তারা করতে করতে আস্তে আস্তে আমি দেখলাম যে না, আসলে ব্রাহ্মা গরু ভালো। ব্রাহ্মা গরু আমরা বাজারে সংগ্রহ করার চেষ্টা করলাম। আস্তে আস্তে আমিনুর মামা আছে, ও আমাকে অনেক সহায়তা করছে, সংগ্রহ করে দিয়েছে। তো ব্রাহ্মা গরুতে আমি প্রথম বছরেই কুরবানির মধ্যে যখন বিক্রি করি, তখন আমি ফার্স্টে বোধহয় 4টা গরু বিক্রি করছি। 4টা গরু বিক্রি করাতেই আমি দেখলাম না, আসলে ব্রাহ্মা গরু খুবই ভালো এবং লাভজনক। এরই পর থেকে আস্তে আস্তে ব্রাহ্মা গরু করা শুরু করেছি। আমার গরু তো মূলত ফার্স্ট টাইমে আমি 5 লাখ বা 5.5 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম। এখন পরে বাচ্চাকে যেগুলো গরু হয়েছিল, পরে সব গরু বাচ্চা হয়েছিল, বাচ্চাগুলো আমার কাছে ছিল, সেই বাচ্চা কিছু বিক্রি করছি, পরে কিনে আবার ব্রাহ্মা কিনছি। কিনতে কিনতে এখন বর্তমানে আল্লাহ ভালো করলে আপনাদের দোয়ায় আমার কাছে 31টা গরু আছে। এই মতো অবস্থায় 31টা গরু আছে এবং আমি ব্যাপক লাভের মুখ দেখছি। লাভের মুখ দেখছি এই কারণেই ধরে রাখছি। এবং লাভ 31টা গরুর আর্থিক মূল্য কত হতে পারে? 31টা গরু আমার কাছে সর্বনিম্ন এই মুহূর্তে দাম হবে 31টা সব তাও 31 লাখ টাকার উপরে হবে। কারণ গাভীর দাম অনেক। গাভী আমি 2 লাখ টাকার উপরে কিনেছি, 2,20,25 হাজার টাকা করেও কিনেছি। আর ব্রাহ্মা আমার যেগুলো আমি ছোটো ব্রাহ্মা কিনেছিলাম 50-55 হাজার টাকা বাচ্চা কিনেছিলাম, এগুলা গরু এখন বর্তমানে বাজারে সেল করলে 1.5 লাখ বা 1,60,70 হাজার টাকা দাম আসবে। এই কারণেই ব্যাপক লাভ মনে করছি। এবং আমার এখন বর্তমানে যে ইনভেস্ট আছে 5 লাখ থেকে আমি মনে করি যে 31-32 লাখ 5 টাকা লাখ আছে। টাকা ইনভেস্ট করেছেন, এরপরে আপনি কর্মচারী আছে, তাদের বেতন দিয়েছেন, খাওয়া খরচ আছে, সব কিছু বাদ দিয়ে আপনি কত থাকতে পারে আপনি আশা করছেন? আমি প্রতি বছরে আশা করতেছি যে কর্মচারী সব কিছু বেতন দিয়ে শেষ করলে আমার খামার থেকে 10 থেকে 12 লাখ টাকা আয় আসবে 31টা গরু থেকে। 30টা গরু থেকে? হ্যাঁ এই গরুর পাশাপাশি আপনি আর কি কি আছে, কি করতেছেন? হ্যাঁ, গরুর পাশাপাশি আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে এইখানে যখন আমি মাঝে মাঝে আসি থাকি, তো এরপরে একটা পুকুর নেওয়া হয়। পুকুর নিয়ে সেইখানে পুকুরে মাছ চাষ করে। পুকুর অবশ্য আমি একা না, আমরা 2 জন মূলত আছি। যার পুকুর ওনার সঙ্গে আমি শেয়ার পার্টনার হিসেবে আছি। মাছ চাষও খুব ভালো, তবে আমরা সরকার বা কোনো থেকে মাছ চাষে বা অন্য ক্ষেত্রে আমরা হেল্প পাইনি। মাছ চাষের কি অবস্থা এখন? মাছ চাষে কি লাভবান হওয়ার চিন্তা ভাবনা আছে না লস? হ্যাঁ, মাছ 100% লাভ হবে। মাছ আমাদের এখন বর্তমানে ট্যাংরা মাছ আছে। ট্যাংরা যে মাছটা আছে সেটা 1 লক্ষ মাছ ছাড়া আছে। তারপরে গ্লাস কাপ আছে, ব্লাড কাপ আছে, রুই আছে, কাতল আছে, এটা আছে, ট্যাংরা মাছ আছে, রুই মাছ আছে, কাতল মাছ আছে। তো এখন আমাদের সর্বমোট ইনভেস্ট মোটামুটি 6 লাখ টাকার মতো ইনভেস্ট করছি। আরও ইনভেস্ট করতে পারলে আমি মনে করি যে আরও ভালো কিছু করা যাবে, কিন্তু টাকা অত সচ্ছলতা নাই বিধায় আমরা অতটা করি নাই। তো আমি তো এবার যেহেতু মাছ পার্টনারশিপে গেছি, এই কারণেই চিন্তা করছি যদি আরেকটু যদি ফার্স্ট এবার মাছ উঠে না পড়ে যদি দেখি ব্যাপক লাভ হইতেছে, তাহলে আরও টাকা হয়তো ইনভেস্ট করার চিন্তা ভাবনা করব। আপনি এই যে গরু পালতেছেন, এতে আপনি মানে খাবারগুলো কত সব কিনা না ঘাস টাস আপনি নিজেই তৈরি করেন? কি কি হ্যাঁ, আমার হয় গরু, বাইরে কি কি? আমার গরুর এইখানে সব কিছুই কিনা খাওয়াইতে হয়। গোখাদ্য মূলত ঘাস, খড়,
ভুসি, ব্যান, খোল, গুঁড়া যেগুলো কিন্তু সবগুলো আমার কিনা খাওয়াতে হয়। এখানে একটা জিনিস হয়, সেটা আমার ঘাস। আমার পর্যাপ্ত ঘাসের জমি আছে, ঘাস করি, ঘাসটা আমাকে কিনতে হয় না। এছাড়া সব কিছু আমাকে কিনা খাওয়াতে হয়। আর এই ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার আছে? ভবিষ্যৎ মানুষের তো অনেক পরিকল্পনাই থাকে, তবে আল্লাহ পাক যদি আরও সামনের দিকে নিয়ে যায়, যেটাই করি, তবে গরু পালনটা ছাড়বো না আর কি। আমি গরু পালনটা ধরে রাখতে চাই। তো আপনারা দোয়া করবেন যাতে আমি এটাতে সাকসেস হই। এখানে গরু পালন করে তো আপনি লাভবান হচ্ছেন, এখানে আরো 10 জন কর্মচারী হ্যাঁ, আমি তো এটা মনে করি। আমিও যেহেতু বিদেশে ছিলাম, বিদেশে কেমন পরিশ্রম এটা আমি জানি। তো আমার ফার্মের সবচেয়ে ভালো কথা যেটা, সেটা হচ্ছে যারা বিদেশ গিয়েছে তারাই বিদেশ থেকে ব্যাক করে আসার পরে আমার ফার্মে এসে তারা কাজ করতেছে। আমি তাদেরকে 10,000 টাকা বেতন দিই। যারা আছে এরা কেউ 10 বছর, কেউ 11 বছর পর্যন্ত মালয়েশিয়া ছিল। তো আমি ভাবলাম যে না, আসলে তো ওইখানে পুকুরে একটা মানুষের কর্মসংস্থান হইতেছে, আমার এখানে 3টা লোকের কর্মসংস্থান হইতেছে। তো ভবিষ্যতে যদি আমরা আরো ভালো কিছু করতে পারি, আরো বাড়াইতে পারি, বা এইরকম যদি আরো সবাই এইরকম দেখা দেখি সবাই যদি কেউ করার পরে, তা আমরা মনে করি আমাদের দেশেরই একসময় অভাব থাকবে না, বা আমরা সবাই ভালো কিছু করতে পারবো। অবশ্যই অবশ্যই। এই মুহূর্তে আপনার কিরকম সহযোগিতা হলে আপনি আরো এগিয়ে যেতে পারবেন? এই মুহূর্তে যেমন আমাকে যদি আর্থিক সহযোগিতা তো হয়তো পাবোই না, জানি না সেটা কোনোভাবে বা কি হবে, তবে পানি সম্পদ অধিদপ্তর যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, বা টিকা যেটা 6 মাস পরে বা 3 মাস পরে যেটা দিতে হয়, গরুর সবচেয়ে মারাত্মকজনক রোগ আছে একটা, সেটা হচ্ছে আপনাকে তরকা রোগ বলা হয়, কেউ আবার ডাকাতি বলে, কেউ আবার পসরা বলে। তো এগুলা আসলে যেগুলা রোগ আছে, খুরা রোগটা মূলত বেশি গরুকে ইফেক্ট করে। খুরা রোগ হলে অনেক সময় দেখা গেছে গরু বাঁচে না। বা এগুলা যদি আসলে আমাদেরকে পশু অধিদপ্তর থেকে আমাদেরকে সহযোগিতা করে, তারা যদি কোন টাইমে এটা করলে ভালো হয়, কোন টাইমে ভ্যাকসিন দিলে ভালো হয়, এটা করলে আমরা মোটামুটি আশা করছি লাভবান হব। কিন্তু এরকম লোন দিলে তো আপনি আরো বাড়াতে পারবেন। আমি চেষ্টা করবো আরো ভালো করব। আমি অবশ্যই ভালো করতে পারবো, আশা করছি। কারণ আমি যেহেতু বিদেশে একসময় পরিশ্রম করেছি, বিদেশে পরিশ্রম কি, কতটা কষ্ট হয়, এটা আমাদের তো জানা আছে। ওই পরিশ্রমটা আমরা যদি এইখানেই করতে পারি, আমরা অবশ্যই ভালো করবো, আগাতে পারবো ইনশাল্লাহ।